আজকের পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা আলোচনা করব বাংলা নবজাগরণের অগ্রদূত, বাংলা গদ্য সাহিত্যের রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবসা জীবন সম্পর্কিত কতগুলো বিষয়। ব্যবসায়ী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেমন ছিলেন, কি ব্যবসা করেছিলেন এবং ব্যবসা করে তিনি কতটাই বা নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন ব্যবসায়ী হিসাবে, সেই সমস্ত বিষয় নিয়ে হচ্ছে আজকের বিষয়। মূলত 1846 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে যুক্ত হয়েছিলেন। আর সেই সময় সংস্কৃত কলেজের সেক্রেটারি ছিল রসময় দত্তবাবু। 1 বছর 3 মাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। কিছুদিন পরই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে রসময় দত্তবাবুর বিরোধ বেড়ে যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাধ্য হন চাকরি ছেড়ে দিতে। সেই সময় রসময় দত্তবাবু তাকে ব্যঙ্গ করে বলেছিলেন, কি খাবে, এই চাকরিটা তুমি ছেড়ে দিচ্ছ? এই কথা কানে যাওয়ার পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন যে আলু পটল বেচে খাবো, তবু এই চাকরি করবো না, আমার কাছে আত্মসম্মানটাই আগে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আলু পটল বেচতে হয়নি, চাকরি ছেড়ে দিয়েছিলেন। তিনি স্বাধীন বৃত্তি অবলম্বন করেছিলেন। সেটা হচ্ছে তিনি ছাপাখানা খুলেছিলেন। মূলত 19 শতকে 1846 থেকে 47 সেই সময়ে কিন্তু বাঙালি মধ্যবিত্তরা অতটা ব্যবসার ক্ষেত্রে অত আগ্রহী ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় বই ব্যবসা খুলেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বরাবরই স্বাধীন প্রবৃত্তি এবং স্বাধীন বৃত্তির প্রতি তিনি অনুরাগী ছিলেন। সে যে কাজই হোক স্বাধীনভাবে করতে হবে, সৎভাবে করতে হবে। এই মানসিকতা তখনকার দিনে একটা বিরাট ব্যাপার। তখনকার দিনে কে কি কাজ করছে, কে কি জাত থেকে এসছে, এই সমস্ত নেই, কুসংস্কার নেই, মানুষ ব্যস্ত থাকতো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 খ্রিস্টাব্দে সংস্কৃত প্রেস ডিপোজিটরি বলে একটি বইয়ের দোকান খোলেন আর সংস্কৃত প্রেস বলে একটি প্রেস খোলেন। মূলত তিনি তার বন্ধু মদন মোহন বকে নিয়েই ছাপাখানা খুলেছিলেন। এই তখন ছাপাখানা ছিল কাঠের প্রেস। এইটার দাম ছিল 600 টাকা। তখনকার দিনে 600 টাকা অনেক। এই 600 টাকাই বা কে দেবে? তার বন্ধু নীলমাধব মুখোপাধ্যায়ের কাছ থেকে তিনি ধার করেছিলেন 600 টাকা। এবং তারপরে তিনি সংস্কৃত প্রেস খোলার পরে সোজা চলে যান ফোর্ট উইলিয়াম কলেজে মার্শাল সাহেবের কাছে। মার্শাল সাহেবকে গিয়ে বলেন যে আমরা একটা ছাপাখানা খুলেছি। এই কথা শোনার পরে মার্শাল সাহেব তাকে অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য বলেন। অন্নদামঙ্গল কাব্য যে ছিল না এমন কিন্তু নয়, অন্নদামঙ্গল কাব্য ছিল, কিন্তু তার ভাষা অত সুন্দর ছিল না এবং যে পাতার উপরে লেখা হতো তাও খুব ছিল বিশ্রী ভাবে। তাই তিনি বলেছিলেন সুন্দরভাবে লেখা হলে এটা খুব সুবিধা হয়। কারণ ফোর্ট উইলিয়াম কলেজে তখন ইংরেজ সিভিলিয়ানদের পড়ানো হতো আমাদের দেশীয় ভাষা বাংলা সংস্কৃত। সেখান থেকে তারা পাশ করতে পারলেই তবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পাঠানো হতো, বাংলার বিভিন্ন জায়গায় পাঠানো হতো, বাংলা শেখানো হতো। আর না পাশ করতে পারলে একবারে সোজা ইংল্যান্ডে। তাহলে সেই সময় আমাদের দেশীয় ভাষা শেখার জন্য ভালো বাংলা এবং সংস্কৃত বইয়ের প্রয়োজন ছিল। তাই মার্শাল সাহেব বলেছিলেন অন্নদামঙ্গল কাব্য তুমি সুন্দর করে রচনা করো। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে আদি অথেন্টিক অন্নদামঙ্গলের পুঁথি নিয়ে এসে সেটাকে ছাপালেন এবং মার্শাল সাহেবকে দিলেন। মার্শাল সাহেব 100টি বই নিয়েছিলেন 6 টাকা করে, তাই সেখানে 600 টাকা হয়ে যায় এবং সেটা নিয়ে তিনি নীলমাধব মুখোপাধ্যায় ধারটা শোধ করেন। আর বাকি টাকা তার প্রেসের সম্বল হয়। এভাবে শুরু করেছিলেন তিনি তার ব্যবসা। আস্তে আস্তে তার ব্যবসা কিন্তু ফুলে ফেঁপে ওঠে। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অধ্যাপক, অধ্যক্ষ, স্কুল প্রতিষ্ঠাতা, স্কুল পরিদর্শক, বলা যায় শিক্ষা সংগঠক ছিলেন। তাই তিনি জানতেন কোন বই বাজারে কিভাবে চলবে, কোন বই ছাত্রছাত্রীরা পছন্দ করবে, কোন বই পাঠকরা পছন্দ করবে। তাই তিনি সেইভাবে নিজের মতো করে সুন্দর করে বই লিখতেন এবং বই ছাপাতেন এবং স্বল্প মূল্যে তিনি সেটা বিক্রির ব্যবস্থা করতেন। এইভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই ব্যবসা আস্তে আস্তে অনেক বেড়ে গিয়েছিল। 1855 খ্রিস্টাব্দ নাগাদ মাসে 3000 টাকার মধ্যে তার এই বই ব্যবসা থেকে আসতো। মাসে 3000 টাকা মানে তখনকার দিনে অনেক টাকা। যদি মোটামুটি গড় বলা যায় যে এখনকার দিনে প্রায় 13 লাখ কি তার থেকে অনেক বেশি। আর তখন 3000 টাকা দিয়ে অনেক কিছু কেনা যেত। তবে 1947 সালে জানা যায় যে সোনার দাম ছিল 88 টাকার কিছু পয়সা। তাহলে 1947 থেকে 100 বছর পেছনে যদি চলে যায় তখন সোনার দাম আরো কম, জমির দাম আরো কম। আর তখন এখনকার মতো অত খরচও ছিল না, অত বিনোদনও ছিল না।
তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পুঁজির ভান্ডারও অনেক জমে গেছিল। এ নিয়ে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পুঁজির প্রতি লোভী হয়ে যাচ্ছেন, কিন্তু তিনি কোনো সমালোচনাকে তোয়াক্কা করেননি। কারণ তিনি করেছিলেন কি, তিনি জানতেন শিক্ষার সম্প্রসারণ করতে গেলে ছাপাখানা স্থাপন খুব প্রয়োজন, এবং তার উদ্দেশ্য ছিল মূলত স্কুলের পাঠ্য বই, এবং তিনি সিলেবাসের বই বেশি ছাপাতেন, এবং তার রচিত বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা প্রভৃতি আজ উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আজ যদি একটা ছোট্ট বাচ্চা ছেলে প্রথম তার হাতে খড়ি হয়, তখন সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এবং কথামালা দিয়ে শুরু হয়। তিনি এত সম্পদ হওয়া সত্ত্বেও কিন্তু তিনি আসল যে লক্ষ্য, শিক্ষার লক্ষ্য থেকে তিনি ভ্রষ্ট হননি। তিনি, তার সুযোগ ছিল অনেক, কারণ তার রোজগারের লগ্নির আসতো মোটামুটি সরকার থেকে এবং ফোর্ট উইলিয়াম কলেজ থেকে, কিন্তু তা সত্ত্বেও তিনি সুন্দরভাবে নিজের প্রচেষ্টায় এবং নিজের তার প্রতিভা দিয়ে সমস্ত বইপত্র লিখতেন, নিজে থেকে কারেকশন করতেন, সমস্ত কিছু দেখতেন। তিনি তখনকার দিনে তিনি সংস্কৃতের ক্ষেত্রে উপক্রমণিকা এবং ব্যাকরণ কৌমুদী সমস্ত রচনা করেছিলেন। এই সমস্ত বইয়ের তো আছেই, কিন্তু আমরা অন্যান্য বইয়ের কথা ধরছি না, যেগুলো তিনি বিবাহ প্রবর্তন করার জন্য লিখেছিলেন। মূল কথা, ব্যবসার ক্ষেত্রে বলা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে বই লিখতেন এবং তার যা প্রকাশ হতো, তার যা বিক্রি হতো, এক প্রকার বলা যায় তিনি একেবারে এক থলে টাকা নিয়ে মাঠ ছাড়তেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচুর পরিমাণে রোজগারও করেছিলেন, এবং ব্যবসায়ী হিসাবে বইয়ের প্রকাশনী ব্যবসাতে তিনি একেবারে তার অধিকার, তার একটা দখল ছিল, এবং অনেকটা বাজার কিন্তু তার অধিকারে ছিল। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে 1855 খ্রিস্টাব্দের 2 বছর পর কলকাতায় প্রায় 46টি প্রেস থেকে মোট 5,71,670 কপি বাংলা বই প্রকাশিত হয়েছে। তার মধ্যে সংস্কৃত প্রেস থেকেই প্রকাশিত হয়েছিল 84,220 কপি। তাহলে বোঝাই যাচ্ছে যে বই ব্যবসায় এবং প্রকাশনী ব্যবসাতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দখল কতটা ছিল। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি এই যে এত ধনবান হয়ে গেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি এতটুকু পাল্টাননি। তার সেই সমাজের মোড়লদের বিরুদ্ধে এবং অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ সমানে চলেছিল। নারী শিক্ষার জন্য এবং নারীদের অন্যায়ের বিরুদ্ধে তিনি কিন্তু বরাবরই সোচ্চার ছিলেন। তার এত পুঁজি হওয়াতে এবং পাঠ্য বই বিক্রি করাতে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু মূল বিষয় হচ্ছে তিনি পুঁজিটা কোন বিষয়ে খরচ করেছেন। ধনবান ব্যক্তির ধন থাকে, কিন্তু সেটা সে কিভাবে খরচ করে সেটা হচ্ছে বড় কথা। তার পরবর্তীকালে বিধবা বিবাহ প্রবর্তনের জন্য তিনি নিজ খরচে নিজের সমস্ত আয়োজন করে বিধবা বিবাহ দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও এই প্রেস ব্যবসা করতে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে তার বন্ধু মদন মোহনের মতবিরোধ হয়েছিল বলা যায়। পরবর্তীকালে শোনা যায় যে মদন মোহন তার লাভ্যাংশ বুঝে নিয়ে শিশু পাঠ্য বইগুলির সত্ত্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বেছে দিয়েছিলেন। যদিও মদন মোহন জামাতা যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দায়ী করেছিলেন পরশ্য হরণের, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর 18 বছর পরে 1888 খ্রিস্টাব্দে নিষ্কৃতি লাভ বই লিখে তার মধ্যে দিয়ে তিনি মদন মোহন বসুকে ঠকাননি সেটা তিনি বলেছিলেন। যদিও এ নিয়ে অনেক বিতর্ক আছে। মোট কথায় কর্মীদের উপর বিরক্ত হয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কৃষ্ণনগরের ব্রজনাথ মুখোপাধ্যায়কে তার ডিপোজিটারিতে দিয়ে দিয়েছিলেন। এই সময় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রায় 50,000 টাকা দেনা হয়ে গেছিল বিধবা বিবাহ প্রবর্তন করতে, যে বিধবা বিবাহ, কারণ অনেকে তাকে সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিয়েও কিন্তু শেষ পর্যন্ত সাহায্য করেনি। এই ধার হওয়ার পরে তাকে সুদ গুনতে হচ্ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন বাধ্য হয়ে গেছিলেন, চারিদিকে ঋণে জর্জরিত হয়ে গেছিলেন। তাই 1859 খ্রিস্টাব্দে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে তিনি 1/3 বেশি দিয়েছিলেন 4,000 টাকার বিনিময়ে, আর 1/3 বেঁধেছিলেন কালীচরণ ঘোষকে, সেটাও 4,000 টাকার বিনিময়ে। পরবর্তীকালে 1888 খ্রিস্টাব্দে বাকি 1/3 তিনি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে বেঁচে দিয়েছিলেন। এইভাবে তিনি এই প্রেসকে বেঁচে দিয়ে শ্রীচন্দ্র বিদ্যারত্নের তিনি ধার ও শোধ করেছিলেন। তিনি ব্যবসা করেছিলেন, ব্যবসায়ী হিসাবে তিনি নিজেকে প্রতিপত্ত করেছিলেন। তিনি যা সম্পদ তিনি অর্জন করেছিলেন তা তিনি বিধবা বিবাহ প্রবর্তন এবং তার সমাজ সংস্কারের কাজে লাগিয়ে দিয়েছিলেন।
এইভাবে তিনি প্রেসটা বেছে দেন এবং তার ব্যবসায়ী জীবন তার সমাপ্ত হয়। এরপরে তিনি শিক্ষা স্কুল প্রতিষ্ঠা স্থাপন করেছিলেন এবং শিক্ষা সংস্কারে নিজেকে নিয়োজিত করেছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু সমস্ত জায়গাতেই নিজের একটা ছাপ এবং দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যবসা জীবন সম্পর্কিত আলোচনাটা এখানেই শেষ করছি। এর পরবর্তী ভিডিওতে তার শিক্ষা সংস্কার সম্পর্কে আলোচনা করব। এর আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো।